শুরু করছি বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 এবং অ্যাকাউন্টিং থিওরি বইয়ের চ্যাপ্টার ভ্যালুয়েশন অফ গুডউইল লাইভ ক্লাস নাম্বার 1। ভ্যালুয়েশন অফ গুডউইল বাংলা অর্থ হচ্ছে সুনামের মূল্যায়ন। প্রয়োজনীয় বেসিক বিষয় আলোচনা করার পরে আমি অঙ্কের সমাধান বোঝাবো, আর এই ক্লাসটা রেকর্ডেড থাকবে। যারা পেইড কোর্সে যুক্ত আছেন, ক্লাসের রেকর্ডিংটা আমি তোমাদের ড্রাইভে দিয়ে দিব, ওইখানে ধারাবাহিক ক্লাসগুলো থাকবে। আর অলরেডি প্রতিটি গাণিতিক বইয়ের রেকর্ডেড ক্লাস কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। 5টা গাণিতিক বইয়েরই দিয়ে দেওয়া হয়েছে। এগুলো শেষ করে রাখবেন আর ম্যাথগুলো প্র্যাকটিস করবেন। এখন চ্যাপ্টারের নাম হচ্ছে ভ্যালুয়েশন অফ গুডউইল। ভ্যালুয়েশন অফ গুডউইল, সুনামের মূল্যায়ন। তো সুনামের মূল্যায়নটা কি, এইটা প্রথমে আমাদেরকে জানতে হবে, তারপর অঙ্কের সমাধান। তাহলে প্রথমে আমরা জানব যে সুনামটা কি। গুডউইলের বাংলা অর্থ হলো সুনাম। সুনাম এটা অস্পর্শনীয় সম্পদের মধ্যে পড়ে, স্পর্শ করা যায় না, এবং এই সুনামটা 1 বছরের চাইতে বেশি সময় পর্যন্ত থাকে। এই জন্য এটাকে স্থায়ী সম্পদও বলা হয়। তো যে ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম বেশি, ওইটার বিক্রয় বেশি। সুতরাং সুনাম থাকলে ব্যবসায়ের বিক্রয় বেড়ে যায়, তার মানে নগদ বেড়ে যায় অথবা সম্পদ বেড়ে যায়। তো যেহেতু সুনাম থাকলে বিক্রয় বেড়ে যায়, নগদ বেড়ে যায়, সম্পদ বেড়ে যায়, সুতরাং এটা একটা সম্পদ, অস্পর্শনীয় সম্পদ, যেটা স্পর্শ করা যায় না এবং 1 বছরের চেয়ে বেশি সময় পর্যন্ত থাকতে পারে। এই জন্য এটাকে স্থায়ী সম্পদও বলা হয়। তো নাম্বার 1 আমরা জানলাম সুনামটা কি। চ্যাপ্টারের নাম হচ্ছে ভ্যালুয়েশন অফ গুডউইল, সুনামের মূল্যায়ন। আমাদের এই চ্যাপ্টারে মূলত সুনামের মূল্যায়ন করতে হবে। তো সুনামের মূল্যায়নটা কি? সুনামের মূল্যায়নটা কয়েকভাবে করা হয়, কিন্তু আমাদের পরীক্ষায় পার্ট সিতে যেগুলো থাকে এই 3টা। শুরুতে এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিই যে সুনামের মূল্যায়নটা আসলে কি। সুনামের মূল্যায়ন হলো একই বাজারে, যে কোনো একটা বাজারে সমজাতীয় বা একই রকম 3টা ব্যবসা প্রতিষ্ঠান আছে ধরে নিলাম আমি। উদাহরণ দিয়ে আগে বেসিকটা বোঝাই, তারপর মূল আলোচনায়। একই বাজারে সমজাতীয় বলতে তুমি ধরে নিতে পারো যে একই রকম, একই ক্যাটাগরির মুদির দোকানও ধরে নিতে পারো, বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান ধরে নিতে পারো। একটা প্রথমে যেমন এই প্রতিষ্ঠান 1 বা ব্যবসা প্রতিষ্ঠান 1 যেটা, এইটা মাসে ইনকাম করে ধরে নিলাম আমি 1 লক্ষ টাকা। প্রতিষ্ঠান 2 মাসে ইনকাম করে 3 লক্ষ টাকা, এবং প্রতিষ্ঠান 3 এইটা মাসে ইনকাম করে 5 লক্ষ টাকা। একটু আগে বলেছি যে 3টাই সমজাতীয় ব্যবসা প্রতিষ্ঠান। এই মুহূর্তে যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি, সমজাতীয় ব্যবসা প্রতিষ্ঠানে সুনাম বেশি কোনটার বলো তো? 3টা যেহেতু সমজাতীয়, 1 নম্বরটা 1 লক্ষ টাকা, 2 নম্বরটা 3 লক্ষ টাকা, 3 নম্বরটা 5 লক্ষ টাকা। সুতরাং যেটা বেশি ইনকাম করে ওইটারই সুনামটা বেশি। এই মুহূর্তে তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় করবে, এই 3টা ব্যবসা প্রতিষ্ঠান তোমার সামনে দেওয়া হলো, ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য তোমাকে দেওয়া হলো। ওই তথ্য থেকে তুমি নির্ণয় করলে যে 1 নম্বর ব্যবসা প্রতিষ্ঠান 1 লক্ষ টাকা ইনকাম করে, 2 নম্বরটা 3 লক্ষ টাকা, 3 নম্বরটা 5 লক্ষ টাকা। তখন তুমি অবশ্যই সিদ্ধান্ত নিবে যে আমি 3 নম্বরটাই আমি
ক্রয় করব, কারণ এটা সুনাম বেশি। তো এই জন্য মূলত সুনামটা মূল্যায়ন করা হয়। আর সুনামটা মূল্যায়ন করা হয় এই তিনটা পদ্ধতিতে: সুপার প্রফিট মেথড, ক্যাপিটালাইজেশন মেথড, সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড, এই তিনটা পদ্ধতিতে। আমি আবারও বলছি, এই বিষয়টা বুঝো। ভ্যালুয়েশন অফ গুডউইল, সুনাম মূল্যায়ন, এটার প্রয়োজন কি? যে কোনো নির্দিষ্ট বাজারে সমজাতীয় ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আমি যেটা দেখব বেশি ইনকাম করে, যেটার মুনাফা বেশি, ওইটারই সুনাম বেশি, সুতরাং এটা ক্রয় করা যায়। ওই জন্য মূলত সুনামটা মূল্যায়ন করার প্রয়োজন পড়ে। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। কয়েকভাবে সুনাম মূল্যায়ন করা যায়। তোমাদের পরীক্ষায় আসে এই তিনটা: সুপার প্রফিট মেথড, ক্যাপিটালাইজেশন মেথড, সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড। এই তিনটা মেথডে তোমাদের অঙ্কের সমাধান করতে হবে। সবচেয়ে বেশি যেটা আসতে পারে সেটা হচ্ছে সুপার প্রফিট মেথড। এখন তিনটার জন্য তো তিনটা নিয়ম আছে। তিনটা নিয়ম যদি আমি একটা ক্লাসের মধ্যে তোমাদের বুঝিয়ে দিই তাহলে তো হবে না। তো এই জন্য আমি যেটা করব, ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে বোঝাবো। তবে আজকে আমি সুপার প্রফিট মেথড নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখো, ইনশাল্লাহ সকল শিক্ষার্থীরা বুঝতে পারবেন। এখন সুপার প্রফিট মেথডে অঙ্কের সমাধানের জন্য 1 থেকে 6টি স্টেপে তোমাকে কাজ করতে হবে, মানে টোটাল 6টি স্টেপ। এবং এক একটি স্টেপের কাজ নির্দিষ্ট কাজ, মানে সব সময় তোমাকে একই নিয়মে ওই স্টেপের কাজটা করতে হবে। তাই যদি হয়, সব সময় যদি একই নিয়মে অঙ্কের সমাধান করতে হয়, এক একটা স্টেপের কাজ করতে হয়, তাহলে আমি একটা কাজ করি, একটা একটা করে স্টেপের কাজ কিভাবে করতে হবে ওইটা শিখে নেই আগে, তারপরে না হয় অঙ্কের সমাধান। আচ্ছা, তো সব কিছু বোঝার জন্য ধারাবাহিক ক্লাস দেখো, ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে ক্লাস দেখো, সবাই বুঝতে পারবেন। তো যা বলি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। তো এখন আমরা কি শিখতেছি? এখন আমরা শিখতেছি সুপার প্রফিট মেথডে গুডউইল নির্ণয় করার নিয়ম। আমাদের শিখতে হবে 6টা স্টেপ। নাম্বার 1 স্টেপ, ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড প্রথমে নির্ণয় করতে হবে। আচ্ছা, আমার কথা তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। আমার কথা কি শোনা যায়? একটু কমেন্ট করে আমাকে জানিও। তা ক্লাস এটা রেকর্ডিং থাকবে ইনশাল্লাহ। ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার জন্য এরকম একটা টেবিল আমরা অঙ্কন করে নিব, যেখানে ডিটেলস টাকা টাকা এরকম থাকবে। প্রথমেই আমাদেরকে লিখতে হবে পিবি অফ অল অ্যাসেটস। যত প্রকার সম্পদ আছে প্রতিটি সম্পদের পিবি বা প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্যটাই লিখতে হবে। এখন যত প্রকার সম্পদ থাকতে পারে, যেমন ধরো ক্যাশের বাংলা অর্থ নগদ, অ্যাকাউন্ট রিসিভেবল বাংলা অর্থ দেনাদার, ক্যাশ থাকতে পারে, দেনাদারও থাকতে পারে। ইনভেন্টরি মজুত পণ্য এটাও সম্পদ, ল্যান্ড বিল্ডিং সম্পদ, গুডউইল এটা সম্পদ, ট্রেডিং ইনভেস্টমেন্ট এটা সম্পদ। এখন প্রথম কথা হলো যাবতীয় সম্পদগুলো আসবে তোমার অঙ্কের মধ্যে। সুনাম নির্ণয় করার জন্য বা গুডউইল নির্ণয় করার জন্য ব্যালেন্স শিট দেওয়া থাকবে তোমার অঙ্কের মধ্যে। তো ওই ব্যালেন্স শিটের মধ্যে সম্পদ থাকবে, দায় থাকবে। তো ওইখান থেকে অতিরিক্ত তথ্যের মধ্যে আয় থাকবে বিভিন্ন বছরের। এটা যখন আমরা অঙ্কের সমাধান করব ঠিক তখনই বুঝবো। এখানে আবার কিছু সতর্কতা আছে, এই দুইটা নিয়ে কিছু সতর্কতা আছে। কি সতর্কতা? শুধুমাত্র গুডউইল থাকলে আনবো না, সাথে এড কোস্ট দেওয়া থাকলে আনবো। অর্থাৎ গুডউইল এড কোস্ট যদি দেওয়া থাকে তবেই আমি আনবো, না হলে আনবো না। নন ট্রেডিং ইনভেস্টমেন্ট আসবে না, কিন্তু ট্রেডিং ইনভেস্টমেন্ট আসবে। ট্রেডিং ইনভেস্টমেন্টের বাংলা অর্থ হলো ব্যবসায়িক বিনিয়োগ, মানে যে বিনিয়োগটা আমরা যে ব্যবসায়ের সুনাম নির্ণয় করতেছি ওইটার যাতে হয়, ব্যক্তিগত কিছু না। ট্রেডিং ইনভেস্টমেন্ট, ট্রেডিং মানে ব্যবসায়িক বিনিয়োগ যাতে হয়
নন ট্রেডিং ইনভেস্টমেন্ট আবার এইখানে আসবে না। তাহলে আমরা দুইটা জানতে পারলাম, শুধুমাত্র গুডউইল আসবে না, গুডউইল এট কস্ট আসবে। ট্রেডিং ইনভেস্টমেন্ট আসবে কিন্তু নন ট্রেডিং ইনভেস্টমেন্ট আসবে না। আচ্ছা, তাহলে আমি এগুলো যোগ করে নিলাম, যোগ করে এই টাকাটা এখানে লিখলাম। কারেন্ট লাইবিলিটির মধ্যে আপাতত আমি এখানে 3টা লিখে নিচ্ছি, তো এর বাহিরেও তো দায় থাকতে পারে। যেমন অ্যাকাউন্ট পেবল পাওনাদার, এটা চলতি দায়। নোটস পেবল প্রদেয় বিল চলতি দায়। ব্যাংক ওভারড্রাফট ব্যাংক জমাতিরিক্ত, এটা হলো চলতি দায়। 3টা এখানে যোগ করে টাকাটা এই জায়গায় লিখা হলো। উপরের সম্পদের টাকা থেকে দায়ের টাকা মাইনাস করে দিলে যে টাকাটা আমরা পাবো এটার নামই হলো ক্যাপিটাল এমপ্লয়েড। এখন এই মুহূর্তে আমার আরেকটা কথা আছে, যেমন ধরো এখানে কোনটা কি সম্পদ আমি তো সহজে বলে দিলাম, দায় কিভাবে সেটাও বলে দিলাম। এই মুহূর্তে যদি কোনো শিক্ষার্থী এরকম থাকো যে কোনটা সম্পদ কোনটা দায় তুমি চিনতে পারতেছো না, তাহলে তো বড় প্রবলেম। তো এই জন্য করণীয় কি? এই জন্য করণীয় হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আলামিন স্যার বিবিএ, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের প্রথম 2টা ক্লাস দেখে নিলে কোনটা সম্পদ কোনটা দায় সেটা ভালো করে ধারণা হয়ে যাবে। আমার ইউটিউব চ্যানেলে যাবেন, তারপর প্লেলিস্টে যাবেন, তারপর প্রথম 2টা লাইভ ক্লাস আছে আমার অ্যাকাউন্টিং থেকে, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং থেকে। দেখবেন যে শেষের দিকে বা প্রথম দিকে 2টা লাইভ ক্লাস আছে, 1 নম্বর আর 2 নম্বর বেসিক ক্লাস। বেসিক 2টা ক্লাস দেখে নিও, তাহলে এই প্রবলেম সলভ। কোনটা সম্পদ কোনটা দায় একেবারে ক্লিয়ার। শুধুমাত্র আমি যে এই চ্যাপ্টারের জন্য বোঝাচ্ছি তা নয়, সবগুলো চ্যাপ্টারের জন্যই কিন্তু আমি কোনটা সম্পদ কোনটা দায় জানাটা খুবই প্রয়োজন, এই জন্য বলে দিলাম। তো ক্যাপিটাল এমপ্লয়েড আমরা এখানে যে টাকাটা পেয়েছি ক্যাপিটাল এমপ্লয়েড, তো এখানে দুই নম্বর স্টেপে বাইর করতে হবে ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এখন এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বাহির করার জন্য আমাদের এই জায়গায় করণীয়টা কি? আমরা উপরে বাইর করেছি ক্যাপিটাল এমপ্লয়েড, এই যে ক্যাপিটাল এমপ্লয়েড, আর এখানে বাইর করতে হবে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। শুরুতেই এখানে যে ক্যাপিটাল এমপ্লয়েডটা আমরা পেয়েছি ডিরেক্ট আমরা এখানে বসিয়ে দিব, এখানে ডিরেক্ট বসিয়ে দিব। বাদ দিব হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট। সকল অঙ্কের মধ্যে যেহেতু একই নিয়ম, তাহলে ওইভাবেই আমরা সমাধানটা করি। তারপরে অঙ্কের মধ্যে দেওয়া থাকবে চলতি বছরের আয়, আয়টা এখানে লেখা হলো। অঙ্কের মধ্যে যদি দেওয়া থাকে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, নন ট্রেডিং ইনভেস্টমেন্ট দেওয়া থাকলে এটার ইন্টারেস্টটা তোমাকে সবসময় এখানে বিয়োগ করতে হবে, সব সময়। অঙ্কের মধ্যে যদি ঋণপত্র বা ডিবেঞ্চারের ইন্টারেস্ট দেওয়া থাকে সবসময় এখানে যোগ করতে হবে। এর বাহিরে আরও 2টা আছে। এর বাহিরে 2টা কি? যে সবসময় তোমাকে যদি দেওয়া থাকে ডেপ্রিসিয়েশন আর অ্যাকাউন্ট ডেট বা অনাদায়ী পাওনা, অবচয় এবং অনাদায়ী পাওনা দেওয়া থাকলে আমরা এই জায়গায় বিয়োগ করে নিব, এখানে বিয়োগ করে নিব। ঠিক আছে, তো এটা আমি পরের ধাপে দেখাচ্ছি, তবে এখানেও আসবে। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কী কী আসবে? নন ট্রেডিং ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট বিয়োগ হবে, ডিবেঞ্চারের ইন্টারেস্ট যোগ হবে, তারপর অবচয় থাকলে এই জায়গায় বিয়োগ হবে, এবং অনাদায়ী পাওনা বা অ্যাকাউন্ট ডেপ্ট থাকলে বিয়োগ হবে। যদি মনে রাখতে পারি তাহলে আমরা অঙ্কের সমাধান পারবো। কিছু বিষয় এমন থাকে যেটা মনে রাখতে হয়, পরবর্তীতে একেবারে সহজ হয়ে যাবে। ক্লাসটা দেখো। টাকাটা যোগ বিয়োগ করে সমন্বয় করে নিলেন, প্লাসের টাকা থেকে মাইনাসের টাকা মনে করেন বাদ দিয়ে দিলেন। ওইখান থেকে ওই টাকার উপরে ইনকাম ট্যাক্সটা আমরা এখানে বিয়োগ করে দিব। বিয়োগ করে যে টাকা পাবো ওইটাকে 2 দ্বারা ভাগ করে টাকাটা এখানে লিখবো। উপরের ক্যাপিটাল এমপ্লয়েড থেকে এই টাকাটা বিয়োগ করে দিলে যেই টাকাটা পাবো এটার নাম এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। উপরের এই টাকা থেকে এটা বিয়োগ করে দিলে আমরা যে টাকাটা পাবো এটার নাম এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে 2 নম্বর স্টেপের কাজ এইভাবে আমাদের সব সময় করতে হবে, আমরা এটা মনে রাখবো। এখন 3 নম্বর স্টেপের কাজ, এটার নাম হচ্ছে এভারেজ মেনটেনেবল প্রফিট। এভারেজ মেনটেনেবল প্রফিট, তো এভারেজ মেনটেনেবল প্রফিট এটা বাইর করার জন্য শুরুতেই বাইর করতে হবে এভারেজ প্রফিট, মানে গড় মুনাফা। তোমাদের অঙ্কের মধ্যে 3 বছরের মুনাফাও থাকতে পারে, তারপর 2 বছরের মুনাফাও দেওয়া থাকতে পারে,
5 বছরেরও থাকতে পারে, 8 বছরেরও থাকতে পারে। তো প্রতিটা বছরের মুনাফা উপরে যোগ করে নেবেন, যেটার নাম সাম অফ ইয়ার প্রফিট, যোগ করে নেবেন। কত বছরের মুনাফা যোগ করতেছেন সেই বছর দ্বারা ভাগ করবেন, নাম্বার অফ ইয়ার। যেমন 5 বছরের মুনাফা উপরে যোগ হবে 5 দ্বারা ভাগ করে টাকাটা এখানে। এখন কিছু অ্যাডজাস্টমেন্ট সমন্বয় করতে হবে, যোগও করা হতে পারে, বিয়োগও করা হতে পারে। কি সেটা? যে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট যদি থাকে টাকাটা মাইনাস হবে, ডিবেঞ্চারে ইন্টারেস্ট থাকলে টাকাটা প্লাস হবে, ডেপ্রিসিয়েশন থাকলে টাকাটা মাইনাস হবে, অনাদায়ী পাওনা অ্যাকাউন্ট ডেপ্ট অথবা ব্যাড ডেপ্ট এক্সপেন্স থাকলে টাকাটা মাইনাস হবে। এটা নিয়ম, সবসময় এটাই নিয়ম। দেন তুমি টাকাটা এখানে যোগবিয়োগ করে নাও, উপরের টাকা সহ এটা যোগবিয়োগ করে নাও। ওই টাকার উপরে ইনকাম ট্যাক্স যত পার্সেন্ট দেওয়া থাকবে তত পার্সেন্ট এখানে লিখো। উপরের টাকা থেকে এটা বিয়োগ করে যে টাকাটা পাবো এটার নাম এভারেজ মেনটেনেবল প্রফিট। অনেক সময় অঙ্কের মধ্যে ইনকাম ট্যাক্স উল্লেখ নাও থাকতে পারে, তখন নিয়ম আছে যেটা তুমি 40% ধরে নিতে পারো। এটা নিয়ম আছে, ইনকাম ট্যাক্স দেওয়া না থাকলে তুমি এটা 40% ধরে নিতে পারো। 3 নম্বর স্টেপের কাজ এটা। 4 নম্বর স্টেপের কাজ হলো ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট। নর্মাল প্রফিটের সূত্র আমরা 2 নম্বর স্টেপে যে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড পেয়েছি, অঙ্কের মধ্যে নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া থাকবে, তো ওইটা দ্বারা গুণ করে উত্তরটা এখানে নর্মাল প্রফিট পেয়ে যাব। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা আমরা কোথায় পেয়েছি? স্টেপ নাম্বার 2, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের এই টাকাটা, এইটাতে অঙ্কের মধ্যে এনআরআর বা নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া থাকবে। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা গুণ করলে নর্মাল প্রফিটটা সহজে এখানে বাইর হয়ে যাবে। স্টেপ নাম্বার 5, ক্যালকুলেশন অফ সুপার প্রফিট বা অতি মুনাফা। এখানে যে এভারেজ মেনটেনেবল প্রফিট আমরা পেয়েছি, ওই এভারেজ মেনটেনেবল প্রফিট থেকে, মানে এই 3 নম্বর স্টেপ থেকে, এভারেজ মেনটেনেবল প্রফিট থেকে 4 নম্বর স্টেপ, তার মানে এটা নর্মাল প্রফিটের এই টাকাটা বিয়োগ করে দিলে যে টাকাটা পাবো ওইটার নাম ক্যালকুলেশন অফ সুপার প্রফিট। 3 নম্বর স্টেপ হচ্ছে এটা, মানে এভারেজ মেনটেনেবল প্রফিট এটা। 5 নম্বর স্টেপ, এই 4 নম্বর স্টেপ হচ্ছে এটা। তো এখানে যে টাকাটা পাবো 3 নম্বর থেকে 4 নম্বর বিয়োগ করে দিলে আমরা এখানে যে টাকাটা পাবো এটা হচ্ছে সুপার প্রফিট। এখন অতি মুনাফা পেয়ে গেলাম, কত বছরের জন্য সুনামটা বাইর করব, তখন ক্যালকুলেশন অফ গুডউইল বাইর করার জন্য এইখানে যে সুপার প্রফিট থাকবে ওইটাকে নাম্বার অফ ইয়ার পারচেস, যে কত বছরের জন্য ক্রয় করবেন এটাকে বলা হয় নাম্বার অফ ইয়ার পারচেস। এখন অঙ্কের মধ্যে ধরে নাও যে কত বছরের জন্য ক্রয় সেটার উল্লেখ নেই, তখন তুমি 2 বছর ধরতে পারো, 3 বছরও ধরতে পারো, যে কোনোটা ধরতে পারো। যদি অঙ্কের মধ্যে দেওয়া না থাকে তখন তোমার এটা কাজ। তো বোঝাতে পেরেছি? এই 6টা স্টেপের মাধ্যমে তোমাকে অঙ্কের সমাধান করতে হবে। তো এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু তোমরা কমেন্টে জানো। তো আমি ধারাবাহিক অঙ্কগুলোর সমাধান বোঝাবো, সহজ থেকে কঠিনের দিকে যাব। আর এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় কমপক্ষে তো 14 মার্কস থাকবে, পার্ট বিতেও থাকবে, পার্ট সিতেও থাকবে। তো ওইগুলো আনসার যাতে তোমরা সহজে করতে পারো। আচ্ছা, ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। প্রবলেম 1, এইটার সমাধান এখন আমি বোঝাবো। The balance sheet of Doxba Company Limited as at 31/12/2017 is given below। 2017 সাল ডিসেম্বরের 31 তারিখে ডক্সবা কোম্পানির ব্যালেন্স শিটটা এখানে দেওয়া আছে। তো ব্যালেন্স শিটের মধ্যে সম্পদ থাকে, তারপর দায় মালিকানা সত্ত্ব থাকে। যেমন পার্টিকুলার্স বলে এইদিকে সম্পদ আছে, এই সবগুলো সম্পদ, আর পার্টিকুলার্স বলে এইদিকে যা দিয়েছে এটা হলো দায় মালিকানা সত্ত্ব। এখানে গুডউইল আছে, কিন্তু এট কস্ট সেটা দেওয়া নেই। যেহেতু এট কস্ট দেওয়া নেই সুতরাং গুডউইল এটা আসবে না, আমাদের ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে আসবে না। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে 1,70,000, প্লান্ট অ্যান্ড মেশিনারি 1,60,000, ভেহিকলস 70,000, কারেন্ট অ্যাসেটস চলতি সম্পদ 1,40,000, সবগুলোই সম্পদ। এখানে সবগুলোই সম্পদ। আমরা ক্যাপিটাল এমপ্লয়েডে শুধুমাত্র গুডউইলটা আনবো না, পরবর্তী 4টাই চলে আসবে।
দায় মালিকানা সূত্রের দিকে পেইড আপ ক্যাপিটাল 1000 অর্ডিনারি শেয়ার আছে 200 টাকা করে 2 লক্ষ টাকা, 1000 সাধারণ শেয়ার আছে, এক একটার মূল্য 200 টাকা, তো টোটাল মূল্য দাঁড়ালো 2 লক্ষ টাকা। 5000 প্রিফারেন্স শেয়ার অগ্রাধিকার শেয়ার আছে 20 টাকা করে 1 লক্ষ টাকা। জেনারেল রিজার্ভ অথবা সাধারণ সঞ্চিতি 50,000 টাকা, রিটেন আর্নিং সংরক্ষিত আয়ের জের 20,000 2 লক্ষ টাকা, জেনারেল রিজার্ভ এটা 50,000, তাই না? তো রিটেন আর্নিং 20,000 টাকা। কারেন্ট লাইবিলিটিস আছে এখানে 2 লক্ষ টাকা চলতি দায়। আচ্ছা, এখানে অতিরিক্ত তথ্য আছে। অন 31 ডিসেম্বর 2017 দি অ্যাসেটস ওয়ার রিভ্যালুয়েটেড এজ ফলোস। 1 নম্বর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2 লক্ষ টাকা, 2 নম্বর প্লান্ট অ্যান্ড মেশিনারি 1,50,000, 3 নম্বর ভেহিকলস 60,000। তো এটা দ্বারা কি বোঝানো হয়েছে যে ডিসেম্বর 31 তারিখ 2017 সালে দ্য অ্যাসেটস ওয়ার রিভ্যালুড, সম্পদ পুনর্মূল্যায়িত হয়েছে। এখানে সম্পদ যাই থাকুক ওইখান থেকে কিছু সম্পদের মূল্য বর্তমানে নির্ধারণ করা হয়েছে। যেমন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এখানে 2 লক্ষ টাকা, কিন্তু ব্যালেন্স শিটে আছে 1,70,000 টাকা। এখন আমি কোনটা নিব? আমি প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য যেটা ওইটাই নিব। যেমন আমি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1,70,000 এটা না নিয়ে এখন আমি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বর্তমান মূল্য 2 লক্ষ টাকা আনবো। কারণ আমরা ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার নিয়ম একটু আগে জেনেছি যে প্রেজেন্ট ভ্যালুটাই আমাদেরকে আনতে হবে। প্লান্ট অ্যান্ড মেশিনারি 1,50,000 আর এই জায়গায় আছে 1,60,000। তো আমি 1,60,000 এটা না এনে আমি 1,50,000 টাকাই এখন নিয়ে আসব। ভেহিকলস আছে 60,000, এখানে আছে 70,000। আমি 70,000 না এনে আমি 60,000 টাকাই ভেহিকলস বর্তমানে আনব। দি কোম্পানি আর্ন প্রফিট আফটার ডিপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্সেশন এস টাকা 60,000, 70,000, 80,000 ইন দ্য ইয়ার 2015, 16, 17 রেসপেক্টিভলি। কোম্পানি আর্ন প্রফিট, কোম্পানি আয় করেছে আফটার ডিপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্সেশন, অবচয় এবং ট্যাক্সের টাকা দেওয়ার পরে 60,000, 70,000, 80,000, আর সাল হলো 15, 16, 17। তার মানে 60,000 15 সাল, 70,000 16 সাল, 80,000 17 সাল। তাহলে চলতি বছরের কত টাকা? 80,000 টাকা। এটা হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট। কারেন্ট ইয়ার প্রফিট হচ্ছে 80,000 টাকা। ভ্যালুয়েশন অফ গুডউইল ইজ টু বি বেসড অন 2 ইয়ার পারচেজ অফ সুপার প্রফিট। অতিমুনাফা পদ্ধতিতে গুডউইলটা নির্ণয় করা হবে 2 বছর ক্রয়ের জন্য। ইট ইজ জেনারেলি কনসিডার্ড দ্যাট 10% রিজনেবল রিটার্ন, ওই যে সাধারণত এটা বিবেচনা করা হচ্ছে 10% রিজনেবল রিটার্ন, এটার আরেকটা নাম নর্মাল রেট অফ রিটার্ন। সংক্ষেপে এটার নাম এনআরআর হতে পারে। যে এই যে রিজনেবল রিটার্ন 10%, এটা আরেকটা নাম হচ্ছে এনআরআর। টাঞ্জিবল অ্যাসেটস, দৃশ্যমান সম্পদের উপরে 10%। ওকে, ডিটারমাইন দ্য গুডউইল অফ দ্য কোম্পানি, কোম্পানির গুডউইলটা নির্ণয় করো। এই ম্যাথগুলা বই এবং সাজেশন দুইটা থেকে। বই থেকেও যদি তোমরা অঙ্কের সমাধান করো তারপরও তোমাদের বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে, এগুলা শিখে যেতে হবে। তারপর আলাদাভাবে কিছু অঙ্ক আছে যেগুলা মূল বই থেকে পড়ানো হচ্ছে। আবার মূল বই থেকে অঙ্কের সমাধান করতে গেলে বোর্ডের প্রশ্ন সমাধান করতে হবে। এখানে সরাসরি বোর্ডের প্রশ্ন কমন পাওয়ার জন্য কিন্তু তুমি পড়বে না যে একেবারে সব কিছু হুবহু চলে আসবে, এরকম না। নিয়মের মধ্যে থাকবে, ওই নিয়মে আসলে যাতে তুমি সমাধান করতে পারো। তো এই জন্য ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে। তো যাবতীয় তথ্য তো এখন বলা হয়েছে। তো একটু আগে আমরা যা আলোচনা করেছি ওই 6টা স্টেপের নিয়ম অনুযায়ী এখন অঙ্কের সমাধান। শুরুতে ক্যাপিটাল এমপ্লয়েডটা বাইর করব। সকল সম্পদের প্রেজেন্ট ভ্যালু থেকে আমরা এখানে দায় মাইনাস করে ক্যাপিটাল এমপ্লয়েড প্রথমে বাইর করব। তারপর আমরা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বাইর করার জন্য উপর থেকে ক্যাপিটাল এমপ্লয়েড এখানে নিয়ে আসব। আর এই কাজটা পুনরায় ক্লাস থেকে নিও। এইখানে সেম নিয়ম সবগুলো অঙ্কের মধ্যে প্রয়োগ হবে এবং এই সূত্রগুলো এটা নিয়ম মেনে এখন আমরা অঙ্কটা সমাধান করব। শুরুতে ক্যাপিটাল এমপ্লয়েড,
তো ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে আমি গুডউইল আনবো না, কারণ এটা এট কস্ট দিয়ে দেওয়া নেই। আমি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আনবো, কিন্তু টাকা 1,70,000 নয়, টাকা হবে 2 লক্ষ। প্লান্ট অ্যান্ড মেশিনারি আনবো, টাকা 1,60,000 নয়, টাকা হবে 1,50,000। আমি ভেহিকলস আনবো, টাকা 70,000 নয়, টাকা হবে 60,000। আমি কারেন্ট অ্যাসেটস আনবো 1,40,000, যা আছে তা। তো ওইটাই আগে বসিয়ে দিই। তো ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, যাতে দেখতে কোনো অসুবিধা না হয়। তো এখানে দেখো ভ্যালুয়েশন অফ গুডউইল, ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। প্রথমে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং টাকা আনা হলো 2 লক্ষ টাকা, প্লান্ট অ্যান্ড মেশিনারি 1,50,000, ভেহিকলস 60,000, কারেন্ট অ্যাসেটস 1,40,000, যোগ করলে টোটাল অ্যাসেটস 5,50,000। এখানে আবার গুডউইল আনা হলো না, কারণ এট কস্ট দিয়ে দেওয়া নেই, ওইটা দেওয়া থাকলে আনতাম। তারপর কারেন্ট লাইবিলিটি একটাই আছে, এই যে কারেন্ট লাইবিলিটি 2 লক্ষ টাকা, এখানে একটাই আছে কারেন্ট লাইবিলিটি, আর কোনো কারেন্ট লাইবিলিটি এখানে নেই। তো এটা তুমি এখন আগের 5,50,000 থেকে বিগ করে দাও, বিগ করলে 3,50,000, এটাই হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। তারপর 2 নম্বর ওয়ার্কিং, আমাদের এখানে বাইর করতে হবে ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। তো ওই যে ক্যাপিটাল এমপ্লয়েড প্রথমে যেটা, ওইটা এখানে নিয়ে আসো। তো হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, চলতি বছরের যে মুনাফা, যে 80,000 টাকা, এটা কিন্তু 2017 সালের 80,000 2017 সালের। তো এটাকে 2 দ্বারা ভাগ করব, কিন্তু এখানে তো আরও অনেক ওয়ার্কিং ছিল, এখানে নন ট্রেডিং ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট, ডিভেঞ্চারের ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন, ওনাদাই পাওনা, আসলে ওইগুলোর মধ্যে এখানে একটাও দেওয়া নেই। তো দেওয়া যেহেতু নেই, আমাদের এখানে কোনো কিছু করণীয় নেই। তখন আমরা এই জায়গায় ক্যাপিটাল এমপ্লয়েড তো লিখলাম, উপর থেকে নিয়ে আসলাম। হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট 80,000-কে 2 দ্বারা ভাগ করলে হাফ হয়ে যায় 40,000 টাকা। আর যেহেতু অঙ্কের মধ্যে বলেছে যে অবচয় এবং ট্যাক্সের টাকা মাইনাস করার পরে টাকাগুলো দেওয়া হয়েছে প্রফিট, তো এখানে আমাদের আর অতিরিক্ত কোনো ওয়ার্কিংও করতে হচ্ছে না, মানে ট্যাক্সের টাকাটা বাদ দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা বাদ দিয়ে দিচ্ছে একেবারে। বিগ করে দিলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড 3,10,000 টাকা, উত্তর চলে আসে। স্টেপ নাম্বার 3, এভারেজ, এটার নাম তুমি দিতে পারো এভারেজ মেনটেইনেবল প্রফিট অথবা এএটিপি, দুইটা সমার্থক শব্দ। তো সমার্থক শব্দটা কীভাবে, এভারেজ মেনটেইনেবল প্রফিটও নাম দিতে পারো, বা এনাউল এভারেজ ট্রেডিং প্রফিট, এইটাও নাম দিতে পারো, যে কোনোটা নাম এখানে দিতে পারো। এভারেজ মেনটেইনেবল প্রফিট ওইটাও দেওয়া যাবে, এনাউল এভারেজ ট্রেডিং প্রফিট ওইটাও দেওয়া যাবে। এখন 3 বছরের আয় আছে, 60,000, 70,000, 80,000, তিনটা যোগ করে, বছর যেহেতু 3টা, 3 দ্বারা ভাগ করলে 70,000 টাকা এখানে উত্তর আসে। এটা হচ্ছে এএটিপি বা এভারেজ মেনটেইনেবল প্রফিট, যে কোনো নাম দিতে পারো এখানে। তো বিভিন্ন বই সাজেশনের মধ্যে বিভিন্ন রকম আছে। 4 নম্বর স্টেপ, নর্মাল প্রফিট। তো ওই যে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড পাইছি 3,10,000। তো নর্মাল প্রফিট বাইর করতে গিয়ে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড 3,10,000, নর্মাল রেট অফ রিটার্ন 10% আছে, 3,10,000-এর 10% 31,000 টাকা, নর্মাল প্রফিটটা সহজে বের হয়ে আসলো। সুপার প্রফিট নির্ণয় করতে গিয়ে এএটিপি বা এভারেজ মেনটেইনেবল প্রফিট, এখানে যে টাকাটা থাকবে ওই এএটিপির টাকা এখানে বসাবো। আর 4 নম্বর স্টেপে যে নর্মাল প্রফিটের টাকা 31,000 পেয়েছি, 70,000 থেকে 31,000 বিগ করে দিলে 39,000 টাকা, এটা হলো সুপার প্রফিট। অঙ্কের মধ্যে উল্লেখ আছে যে এটা ভ্যালুয়েশন অফ গুডউইল ইজ টু বি বেসড অন 2 years পারচেজ অফ সুপার প্রফিট, 2 বছরের জন্য। দেওয়া না থাকলে তুমি 2 বা 3 যে কোনো বছর ধরে নিবে, সমস্যা নেই। সুপার প্রফিট 39,000, পারচেজ ইয়ার 2 বছর দেওয়া আছে, 39,000-কে 2 দ্বারা গুণ করলে 78,000 টাকা, এটাই হলো উত্তর। অতএব দ্য ফার্ম গুডউইল ইজ টাকা 78,000। এইটার অঙ্কটার সমাধান বুঝতে পেরেছো কিনা? যদিও তোমরা ভর্তি হওয়ার সাথে সাথে আমি
আগের রেকর্ডেড ক্লাসগুলো দিয়ে দিই সম্পূর্ণ বইয়ের। রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণ বইয়ের আছে, তারপরও আমি লাইভে ক্লাসগুলো নিচ্ছি, যাতে তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। তো এতটুকু কি ক্লিয়ারলি বুঝতে পেরেছ? এটা একটু আমাকে কমেন্টে জানাও। মেহেরুন্নেসা বলতেছেন যে এই ম্যাথ সাজেশন থেকে না বই থেকে। তো এটা উত্তর হলো বই বা সাজেশন যে কোনোটা থেকে এই ম্যাথ সমাধান করো, তোমাকে শুধু নিয়মটা জানতে হবে। নিয়মটা জানলেই হয়ে যাবে। তো বই থেকেও যদি সমাধান করো বিগত বোর্ডের প্রশ্নই সমাধান করতে হবে। তুমি যদি সাজেশন থেকে সমাধান করো বোর্ডের প্রশ্নই সমাধান করতে হবে। তারপরও বই থেকে অতিরিক্ত কিছু অঙ্ক সমাধান করা ভালো। আচ্ছা, এখন আমি আরেকটা অঙ্কের সমাধান বোঝাতে চাই, ধৈর্য ধরে ক্লাসটি দেখো। প্রবলেম 2. The following is the balance sheet of Moon Limited as at 31st December 2022. ব্যালেন্স শিটটা দেওয়া আছে, এখানে সম্পদ আছে, এখানে দায় আছে, এটা প্রতিটাই কিন্তু সম্পদ। তারপরে এগুলো হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব। সম্পত্তির দিকে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে 1,00,000 টাকা, মেচিনারি আছে 1,30,000 টাকা, গুডউইল আছে 70,000। এটা তো আসবে না। কেন আসবে না? এট কস্ট দেওয়া নেই, এই জন্য এটা আসবে না। স্টক আছে মজুত, ডেপ্টর প্রতিটাই কিন্তু সম্পদ। ইনভেস্টমেন্ট 60,000, ক্যাশেড ব্যাংক 40,000। দায় মালিকানা সত্ত্ব এটার দিকে শেয়ার ক্যাপিটাল আছে 20,000 শেয়ার 10 টাকা করে 2,00,000 টাকা। জেনারেল রিজার্ভ 60,000 টাকা সাধারণ সঞ্চিতি। বন্ডের আরেকটা নাম হচ্ছে ডিবেঞ্চার। তো বন্ড এবং ডিবেঞ্চার বাংলা অর্থ হলো ঋণপত্র। তো এটার ইন্টারেস্ট এখানে আছে। ব্যাংক ওভারড্রাফট আছে, সানডে ক্রেডিটর্স বা বিবিধ পাওনাদার আছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এখানে একটা আয়ের উদ্ধৃত আছে। এখন তোমরা একটু লক্ষ্য করো, এডিশনাল ইনফরমেশন ওইটা একটু পড়ে নেই। অল অফ ইনভেস্টমেন্ট ইজ নন ট্রেডিং অ্যান্ড ইন্টারেস্ট আর্নড অন ইট 9%। এখানে একটা তথ্য বলে দিচ্ছে, ওই যে ইনভেস্টমেন্টটা আছে এটা কিন্তু নন ট্রেডিং। নন ট্রেডিংটা কি আসে? সুতরাং এটা আমাদের ক্যাপিটাল এমপ্লয়েডে আসবে না। এই মুহূর্তে যদি প্রশ্ন করি যে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েডে কী কী আসবে না, তখন গুডউইল এটা এট কোস্ট না থাকার কারণে আসবে না, আর ইনভেস্টমেন্ট এটা নন ট্রেডিং হওয়ার কারণে আসবে না। এটার ইন্টারেস্ট 9%। দি প্রফিট বিফোর ট্যাক্স মানে কর পূর্ববর্তী প্রফিট লাস্ট 4 ইয়ার্স ওয়ার এজ ফলোস। গত 4 বছরের প্রফিট এখানে দেওয়া আছে। 2019 সালে 80,000, 20 সালে 1,20,000, 21 সালে 1,30,000, 22 সালে 1,40,000। 4টা বছরের প্রফিট দেওয়া আছে। প্রশ্ন হলো এই জায়গায় কারেন্ট ইয়ার প্রফিটটা কত? 1,40,000, যেটা 2022 সালের। Goodwill is to be valued at 3 years. Purchase of average super profit for the last 4 years. যে গুডউইল সুনামটা নির্ণয় করা হবে 3 বছর ক্রয়ের জন্য সুপার প্রফিট মেথডে, গত 4 বছরের আয়ের উপর ভিত্তি করে। সিমিলার কোম্পানি গিভে yield at 12% অন দ্য মার্কেট ভ্যালু। যে সিমিলার কোম্পানি, সমজাতীয় কোম্পানি, এটার উপরে মুনাফা দিচ্ছে 12%, সুতরাং আমরাই ধরে নিব 12%। এটা হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন, এনআরআর, যেটা নর্মাল রেট অফ রিটার্ন 12% অন দ্য মার্কেট ভ্যালু অফ দেয়ার শেয়ার। ট্যাক্স রেট 40%। যদি ট্যাক্স রেট দেওয়া নাও থাকতো তাও আমরা ধরে নিতাম কি যে এটা 40%। ডিটারমাইন দ্য গুডউইল অফ দ্য কোম্পানি আন্ডার সুপার প্রফিট মেথড। সুপার প্রফিট মেথডে এটার গুডউইলটা তোমরা নির্ণয় করো। আচ্ছা,
তাহলে নাম্বার 1 আমরা ক্যাপিটাল এমপ্লয়েডটা নির্ণয় করব। যেমন আমি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1 লক্ষ টাকা নিয়ে আসবো। মেশিনারি এটা আমি আনবো, গুডউইলটা আনবো না, স্টক আমি আনবো, ডেপ্টরও আনবো। ইনভেস্টমেন্টটা আনবো না, কারণ এখানে বলা আছে এটা নন ট্রেডিং। তাহলে ক্যাশের ব্যাংক 40,000, ওইগুলো আগে আমি বসিয়ে দেই। ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। দেখো ভ্যালু অফ অ্যাসেটস আমি ল্যান্ড অ্যান্ড বিল্ডিংটা নিয়ে আসলাম, মেশিনারি নিয়ে আসলাম, টাকাটা লিখে দিও। স্টক, ডেপ্টর, ক্যাশের ব্যাংক, বাকিগুলো আনি নাই। কি আনি নাই? আমি গুডউইল আনি নাই এট কোস্ট না থাকার কারণে, আর ইনভেস্টমেন্টটা নন ট্রেডিং হওয়ার কারণে আনি নাই। টাকাটা যোগ করে নিলে 3,20,000। এখন কারেন্ট ইয়ার কারেন্ট লাইবিলিটি কী কী আছে এই জায়গায় একটু লক্ষ্য করি। ব্যাংক ওভারড্রাফট এটা কারেন্ট লাইবিলিটিস, সানডি ক্রেডিটর্স বা বিবিধ পাওনাদের এটা কারেন্ট লাইবিলিটিস। এই দুইটা টাকা নিয়ে আসো। আলাদা করে এখানে তুমি আর কোনো কারেন্ট লাইবিলিটিস পাবে না। ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখো। তাহলে ব্যাংক ওভারড্রাফট 50,000, সানডি ক্রেডিটর্স 20,000, যোগ করলে 70,000, উপরের টাকা 3,20,000 থেকে 70,000 বিক করে দিলে 2,50,000 টাকা। ওইটাই হচ্ছে কি আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড। তো 2 নম্বর স্টেপে আমরা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বাহির করব। এখানে দেখো 2,50,000 টাকা ক্যাপিটাল এমপ্লয়েড আমরা অলরেডি বাহির করেছি। তো এখানে আমরা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা বাহির করব। উপর থেকে ক্যাপিটাল এমপ্লয়েড এই জায়গায় নিয়ে আসা হলো 2,50,000 টাকা। হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বাদ দেওয়ার জন্য চলতি বছরে 2022 সালে যে কারেন্ট ইয়ার প্রফিট 1,40,000 এটা বসাবো। আর 4 বছরের যে প্রফিট এখানে দেওয়া আছে 80,000, 1,20,000, 1,30,000 এটা মনে রেখো। 3 বছরের জন্য ক্রয় করা হবে প্রতিষ্ঠানটি। গুডউইলটা নির্ণয় করব 3 বছরের জন্য। নর্মাল রেট অফ রিটার্ন 12% ইল্ড, ইল্ড মানে মুনাফা, অর্থাৎ নর্মাল রেট অফ রিটার্ন যেটা। ট্যাক্স রেট 40% দেওয়া আছে। এখানে আমাদের আর কোনো কিছু না জানলেও চলবে। এখন আমরা সহজে অঙ্ক সলভ করতে পারবো। 2টা অঙ্ক ভালো করে বুঝতে পারলেই তো অন্যান্য অঙ্কগুলো বুঝতে পারা যায়। তো কারেন্ট ইয়ার প্রফিট এখানে বিফোর ট্যাক্স, আফটার কতটা কাটা যাবে, কি হবে? কারেন্ট ইয়ার প্রফিট বিফোর ট্যাক্স 1,40,000। ইনভেস্টমেন্টের টাকা 60,000 টাকা ছিল, এটার ইন্টারেস্ট 9%। আমরা জানি এটা কি করতে হয়, বিক করতে হয়। 60,000 9%, 5,400। বন্ডের টাকা 1 লক্ষ টাকা ছিল, এটার ইন্টারেস্ট 6%। এখানে যোগ করতে হয় 6,000, আমি যোগ করে দিলাম। তারপর এখানে ডেপ্রিসিয়েশন, অ্যাকাউন্ট ডেপ্ট এ জাতীয় কোনো কিছু নেই, না থাকলে নেই। 1,40,000 আর 6, 1,46,000। 1,46,000 থেকে মাইনাসের 5,400 বিক করলে 1,40,600 পাওয়া যাবে। এইটার উপরে 40% ট্যাক্স রেট হবে 56,240। দেন 1,40,600 থেকে 56,240 বিক করলে 84,360 পাওয়া যাবে। আর ওই টাকাকে করতে হবে কি, হাফ করতে হবে। হাফ করার জন্য ওইটাকে এখানেই 2 দ্বারা ভাগ করতে হবে। তো ভাগ করে তারপর টাকাটা এই জায়গায় উপরের ক্যাপিটাল এমপ্লয়েড থেকে টাকাটা বিক করে দিলে এই যে টাকাটা থাকবে এইটার নামই হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। আশা করবো এখানের কারো কোনো প্রবলেম নেই এবং এই নিয়মটা মনে রাখবেন, পরীক্ষার আগে বারবার রিভিশন দেবেন। এবার আমি যাচ্ছি এভারেজ মেনটেইনেবল প্রফিটটা বাইর করার জন্য। শুরুতে এভারেজ প্রফিট বিফোর ট্যাক্স 1, 2, 3, 4, 4 বছরের প্রফিটটা এখানে যোগ করে 4 দ্বারা ভাগ করলেই তো হয়ে যায়। চাইলে আমি এরকম দাগ দিয়ে উপরে টাকাগুলো লিখতে পারি, নিচেও লিখতে পারি, তারপরে ভাগ করে নিব। তো এইভাবে বসিয়েও তো 4 দ্বারা ভাগ করে টাকাগুলো লিখে যায়। ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট, ওই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 60,000 9%, ওইটা বিগ হবে। আর ইন্টারেস্ট অন বন্ড 1 লক্ষের 6%, এটা যোগ হবে। 1,17,500 আর
6,000 যোগ করে মাইনাসের টাকাটা বিয়োগ করলে 1,18,100। 1,18,100 এর উপরে 40% ট্যাক্সের টাকা বিয়োগ করলে যে টাকাটা থাকবে ওইটার নাম এভারেজ মেনটেনেবল প্রফিট। এখন এটার নাম এভারেজ মেনটেনেবল প্রফিটও দিতে পারো বা এএটিপিও দিতে পারো। অ্যানুয়াল এভারেজ ট্রেডিং প্রফিট এএটিপি ওইটাও দিতে পারো। ওকে, এখন এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড 2,07,820, এভারেজ মেনটেনেবল প্রফিট 70,860 টাকা। এখন পরবর্তী কাজগুলো আমরা করে নিই। নর্মাল প্রফিট নিয়ম হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা গুণ। তো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আমরা বাইর করেছি 2 নম্বর স্টেপে 2,07,820 আর নর্মাল রেট অফ রিটার্ন 12%, তো উত্তরে 24,938 টাকা। 5 নম্বর স্টেপে সুপার প্রফিট এভারেজ মেনটেনেবল প্রফিট 3 নম্বর স্টেপে যে 70,860 টাকা পাওয়া হয়েছে, এই যে 70,860 টাকা, ওইটা থেকে নর্মাল প্রফিট 24,938 টাকা বিয়োগ করে দিলে 45,922 টাকা, এটা হচ্ছে সুপার প্রফিট। তো গুড উইল হবে সুপার প্রফিট 45,922 টাকাকে 3 বছর ক্রয়ের জন্য উল্লেখ আছে। 45,922 গুণ 3, 1,37,766, এটা হচ্ছে গুড উইল, কোম্পানির গুড উইল 3 বছর ক্রয়ের জন্য। তো নিচে একটা নোট আছে যে গুড উইল দেওয়া থাকলে তা ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার সময় আসবে না, গুড উইল এট কোস্ট দেওয়া থাকলে তা ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে আসবে। তো আমরা 1 নম্বর ক্লাসে গুরুত্বপূর্ণ এই 2টা অঙ্কের সমাধান বুঝলাম। পরবর্তী ক্লাসগুলো তোমরা ধারাবাহিক দেখে নিও, ইনশাল্লাহ পারবে। তো আজকে এ পর্যন্ত।